লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো বলো? এই কালশিটের দাগগুলো হলো কি করে? একটু আগেও তো এত ছিল না। কি বলি বলো তো, আমরা তো ঘুমোচ্ছিলাম। মেয়েরা মা লক্ষ্মীর অংশ মা। আমি কোনো মেয়ের গায়ে হাত দিতে যাবো কেন? মেয়েদের গায়ে হাত দিলে আমার যে নরকে কেমন হবে মা? একদম মিথ্যে কথা বলবে না। তোমার এই ভালো মানুষটা আসলে ভরং। আমি স্পষ্ট কান্নার আওয়াজ শুনেছি। তুমি তোমার বউকে শাসাচ্ছিলে। কি হলো তুমি বলো। দেখো মা, তুমি এই গায়ের লোক নও, তাই তুমি এমন কথা বলছো মা। আমি এই গায়ের একজন মানিগুণী লোক। এইভাবে অকারণে আমার নামে বদনাম দিয়ে কাদা ছিটিও না মা। আমাকে এইভাবে মিথ্যে বদনাম দিয়ে তুমি অপমান করতে পারো না মা। ভালো মানুষ সাজাটা তোমার মুখোশ। আমি 5 জনকে ডেকে দেখাবো কিভাবে তুমি তোমার বউকে অত্যাচার করো। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে এইভাবে অপমান করো না মা তুমি। আমি আমার স্ত্রীর গায়ে হাত তোলার মতো ঘৃণ্য কাজ আমি করতে পারি না মা। চুপ করো তুমি, মিথ্যাবাদী একটা। আর তুমি এখনো চুপ করে থাকবে? তুমি বলবে না যে তোমার স্বামী তোমার উপর অত্যাচার করে কিনা? তুমি কেন আমার বউকে এইভাবে বিরক্ত করছো? আমি তোমাকে আশ্রয় দিলাম, তার প্রতিদানে তুমি আমার গায়ে কাদা ছেটাচ্ছ। এমন অধর্ম করো না মা। থামো থামো, তুমি আমাকে ধর্ম অধর্ম শিখিও না। মেয়েদের গায়ে হাত তোলার থেকে বড় অধর্ম আর হয় না। এমনি এমনি এই কালশিটের দাগগুলো হয়েছে। কি হয়েছে পুরোহিত মশাই? আপনার বাড়িতে এত চেঁচামেচি কিসের? আপনারা ভালোই হয়েছে এসেছেন। আপনারা আপনাদের সজ্জন পুরোহিতের এবার আসল চেহারাটা দেখতে পাবেন। হ্যালো। হ্যাঁ, তোমাদের এক্ষুনি একবার থানায় আসতে হবে। আসতে পারবে কি? হ্যাঁ নিশ্চয়ই আমরা যাব। কেন, ভাই আর গৌরীর কোনো খোঁজ পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, তবে খোঁজ পাওয়া যাবে খুব শিগগিরই। ঈশান আর গৌরী সম্ভাব্য কোথায় যেতে পারে সমস্ত জায়গাগুলি আমরা লোকেট করেছি। আর আমি তো আগেই বলেছি তোমাদের যে ওরা কিন্তু শহরে নেই। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে আপনারা জানতে পেরেছেন? মোস্ট প্রবাবলি কোনো গ্রামে আছে, তবে এক্স্যাক্টলি কোন গ্রামে আছে সেটা এখনো পর্যন্ত লোকেট করা যায়নি। তবে খোঁজ চলছে। আর সেই সব জায়গায় যাওয়ার আগে তোমাদের সাথে কিছু ডিসকাশন ছিল। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে এসো। হ্যাঁ বাবা, আমরা এক্ষুনি আসছি। রূপম, এই ছোটকা প্লিজ একটু শোন না। এই শোন না, কি রে, কোনো খবর আছে? হ্যাঁ আছে। তোমার বাবা এক্ষুনি ফোন করেছিলেন। আমাদের এক্ষুনি একবার বেরোতে হবে, থানায় ডেকে পাঠিয়েছেন। আমার মনে হয় এবার ভাই আর গৌরীকে খুঁজে পাওয়া যাবে। ঈশান গৌরীর যদি কোনো রকম খোঁজ পাওয়া যায় তাহলে সবার আগে আমাকে পেতে হবে। যেভাবে হোক এদের আমাকে আটকাতেই হবে। শ্রীমতী, শ্রীমতী মরার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে। না, তোমার এই ঘুম আমাকে যে করে হোক ভাঙাতে হবে। কি করে?
নিশ্চয়ই শান এসেছে। আমাকে ঘুমোতে দেখে নিশ্চয়ই রাগ করে কোথাও চলে গেছে। শান, 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 শান তুই কোথায়? শান, আমি 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 এক্ষুনি আসছি। শান, আমি তোর কাছে আসছি এক্ষুনি। মা কি হয়েছে? তুমি ঘুম থেকে উঠে পড়লে কি হয়েছে? আমায় বলো কি হয়েছে? শোন না, বলছি যে শান এসেছে। আমি গলার আওয়াজ পেয়েছি। আমি জানি শান এসেছে। আমাকে একটু নিয়ে চল শানের কাছে, এক্ষুনি নিয়ে চল। ব্যাপারটা কি বলতো, বড় বৌদি তো ঘুম ভাঙার কথা নয়, ডক্টর তো বলেছিলেন কড়া ডোজের ওষুধ দিয়েছেন। এটাই তো বুঝতে পারছেন। ও নীলা, শোনো না, আমার কথা শোনো, তুমি এদিকে এসো। ভাই এখনো আসেনি, কিন্তু ভাই চলে আসবে। না না, আমি তো শুনেছি, আমি শুনেছি। শোন না, আমাকে নিয়ে চল না শানের কাছে। তুমি একটু শো, ভাই ঠিক চলে আসবে। হ্যাঁ, আমি শোবো না। না না, আমি শোবো না। আমি যেই শুয়ে পড়বো অমনি শান চলে যাবে। আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তো শান চলে গেছে। আমি শোবো না। আমি এক্ষুনি শানের ভাই কাছে কিন্তু যাবো। বারবার বলে দিয়েছে, তুমি না শুলে কিন্তু ভাই আসবে না। কথা শুনবে তো? তুমি আমাকে বিশ্বাস করো, আমি তো বলছি ভাইকে নিয়ে আসবো। হ্যাঁ এসো, তুমি এসো আমার সাথে। তুমি ঠিক নিয়ে আসবে? আমি নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। আমি তো ঘুমোবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে ঘুমাতে তো হবে না, আমরা তো আছি এখানে, আমরা সবাই এখানে আছি তোমার সাথে। ঘুমাতে তো হবে না, তুমি একটু জাস্ট রিল্যাক্স করো। আমি এখানে বসি। হ্যাঁ, এই রিল্যাক্স করো। কি করি বলো তো, এদিকে তো দেরি হয়ে যাচ্ছে, বাবা তো আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ মা না ঘুমোলে তো আমরা বেরোতেও পারবো না। এটাই তো আমি চেয়েছিলাম। তোমরা শ্রীমতীকে সামলাও আর ঈশান গৌরীকে আমি সামলাবো। আপনারা এই পুরোহিত মশাইকে যেমন ভাবেন, উনি কিন্তু তেমন মানুষ নন। একটা খারাপ অত্যাচারী মানুষ, মুখ মিষ্টি কিন্তু ভেতরে ভেতরে শয়তানি। যে নিজের বউকে অত্যাচার করে সে কখনো ভালো হতে পারে না। তুমি একদিনে কয়েক ঘন্টা থেকে ওই মানুষটা সম্পর্কে এরকম কথা বলতে পারো না। আর তোমার কথা শুনে আমরা পুরোহিত মশাইকে অপমানিত হতে দিতে পারি না। যেটা সত্যি আমি সেটাই বলছি। দেখো মেয়ে, মানছি তুমি আমাদের অনেক উপকার করেছো, কিন্তু তা বলে তুমি হঠাৎ করে এসে এরকম একজন সজ্জন মানুষকে যা খুশি তাই বলবে, আমরা মেনে নিতে পারি না। পুরোহিত মশাইকে কি আমরা আজ দেখছি? উনি আমাদের অভিভাবকের মতো, আমাদের বিপদ আপদে সবসময় আমাদের পাশে থাকেন, সৎ পরামর্শ দেন। তুমি বাইরের মেয়ে হয়ে হঠাৎ ওনার দিকে অভিযোগের আঙুল তুলবে আর আমরা সেটা বিশ্বাস করব, সেটা হয় না। তাহলে আমি বলবো আপনারা এতকাল চোখ কান বন্ধ করে আছেন। যদি আমার থেকে বেশি ওকে ভালো করে চিনতেন তাহলে ওর হয়ে একটা কথাও বলতেন না। আচ্ছা আপনারা একবার ভেবে দেখুন না, যারা আশেপাশে থাকেন, কোনোদিন আপনারা মাধবীর গোগানির আওয়াজ বা চিৎকার শোনেননি? এই যে ওর গায়ে এত আঘাতের চিহ্ন, কি করে হলো সেগুলো, কেন হলো, কি করে লাগলো, আপনারা তো জানতে চাননি? অন্ধের মতো এই পুরোহিতকে বিশ্বাস করেছেন। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধ বিশ্বাস ভালো নয়। আপনারা বুঝতে পারেননি না যে এই মানুষটা এরকম জঘন্য কাজ করতে পারে? আমিও মাধবীকে পালাতে দেখে প্রথমে বিশ্বাস করে উঠতে পারিনি যে এই মানুষটা এরকম অত্যাচারী। একবার ভাবুন তো, একটা মেয়ে কতটা কষ্ট পেলে স্বামী সংসার ছেড়ে চলে যেতে চায়। আমিও আজ বিশ্বাস করতাম না যদি না এই রাতটা এখানে থাকতাম আর ওর কান্নার আওয়াজ শুনতাম। এখন দেখছি মা, তোমাকে তো আশ্রয় দেওয়াটাই আমার ভুল হয়েছে। একজন অজানা অতিথিকে আশ্রয় না দেওয়াটাই আমার উচিত ছিল। পথে ঘাটে রাত বিরেতে বিপদ ঘটবে তা ভেবে আমি নিজেই উপযাচক হয়ে তোমার আশ্রয় দিয়েছিলাম। আর তুমি কিনা সে হাতে আমি মা দেবীর আরাধনা করি, সেই হাত দিয়ে আমি ধর্মপত্নীর গায়ে হাত তুলবো? দেখো মেয়ে, তোমার এভাবে কথা বলা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। একজন আশ্রয়দাতার সাথে এরকম দুর্ব্যবহার আমরা মেনে নিতে পারবো না। আপনারা এখনো বিশ্বাস করছেন না তো আমার কথা? ঠিক আছে মাধবী, তুমি যদি আজও চুপ করে থাকো তাহলে এই অত্যাচার কিন্তু সারা জীবন সহ্য করতে হবে। মার খেতে খেতে একদিন হয়তো মরেই যাবে, পালাতেও কেউ তোমাকে সাহায্য করবে না, কারণ কেউ বিশ্বাসই করবে না তোমার কথা, উল্টে তোমাকেই দোষ দেবে। তাই বলছি মাধবী, সবটা খুলে বলো। এই ভালো মানুষের মুখোশটা খুলে দাও মাধবী। কি হলো, তুমি চুপ করে আছো কেন? সবার সামনে সত্যিটা বলো।
বলো মাধবী বলো, এই মেয়ে তোমার স্বামীর কপালে কলঙ্কের তিলক লাগিয়ে দিয়েছে, তা থেকে তুমি আমাকে মুক্তি দাও। বলো মাধবী, কিভাবে তোমার বর তোমাকে অত্যাচার করে? আর এই যে গায়ে তোমার কালশিটের দাগ, সেটাও যে তোমার বরের জন্য, সেটা বলো। তোমার কোথাও ভুল হচ্ছে। আমার স্বামী এমন কিছুই করে না। মাধবী, নীলা, রূপম, সর্বনাশ করেছে। নীলার শ্বশুর তো দেখছি এখানে নিজেই চলে এসেছে। না না, একে এক্ষুনি ভাগাতে হবে। রূপম, কোথায় তোমরা সব? আস্তে আস্তে। কি ব্যাপার এত রাতে আপনি এখানে? ওদেরকে একটু প্লিজ ডেকে দিন, আমার খুব প্রয়োজন ওদের সাথে। দেখুন, ঈশানের মা ভীষণ অসুস্থ, সবাই এখন ওকে নিয়ে খুব ব্যস্ত রয়েছে, কেউ দেখা করতে এখন পারবে না। আমি বুঝতে পারছি ওরা খুব ব্যস্ত আছে, কিন্তু আমার প্রয়োজনটা খুব জরুরি, নাহলে আমি এখানে ছুটে আসতাম না। ওরা ঈশান আর গৌরীকে নিয়ে খুব চিন্তিত আছে, সেই জন্যই ওদের সাথে কথা বলার জন্যই আমি এখানে এসেছি। বললাম তো ডাকা যাবে না। আমি এসেছি বলুন, ওরা কেউ না কেউ নিশ্চয়ই আসবে। বাবা, বাবা আপনি এখানে চলে এসেছেন? আমি এক্ষুনি ওদেরকে ডাকছি। এই যে শুনছো, একটু নিচে এসো না। ছোটকা, একটু প্লিজ আয়। আমরা না যেতে পারলাম না। আরে তোমরা গেলে না কেন? তোমাদের অপেক্ষায় থেকে তো আমি চলে এলাম। হ্যাঁ, আমরা খুবই দুঃখিত। চলি, আমরা বাড়ির থেকে বেরোচ্ছিলাম, সেই সময় বড় বৌদির শরীরটা খারাপ হয়ে গেল। আচ্ছা, বলছি যে ভাই আর গৌরীর কোনো খোঁজ পাওয়া গেছে? দুজনের সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন পাওয়া গেছে, তবে লাস্ট খবর অনুযায়ী গৌরীকে দেখা গেছে একটা যাত্রা দলে, কিন্তু ওরাও এখন ঠিক বলতে পারছে না ও এখন কোথায় ঠিক আছে। আর আর ঈশান? হ্যাঁ, ঈশানকে লাস্ট যেখানে দেখা গেছে তার পাশে একটা গভীর জঙ্গল আছে, কিন্তু প্রবলেমটা হলো ওই জঙ্গলের মধ্যে কিছু টেরারিস্টদের একটা ডেন আছে। ঈশানকে উদ্ধার করা যাবে কি করে তাহলে? আমরা দেখছি কি করা যায়, তবে টেরারিস্টদের হাতে পড়লে ওকে ফেরানোর সম্ভাবনাটা কিন্তু খুবই কম। না 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 না, আমার ভাইয়ের এরকম কিছু হতে পারে না। ওর এরকম কিছু হয়নি। প্রে টু গড এরকম কিছু যেন না ঘটে, আমরা যেন ওকে সুস্থভাবে রেস্কিউ করতে পারি। আপনাকে ধরে এনেই মনে হচ্ছে ভালো করেছি। আপনাকে ভেবেছিলাম পণবন্দি করে রাখবো, কিন্তু উল্টে আপনি এই অসুস্থ মানুষদের চিকিৎসা দিচ্ছেন। আপনি যেভাবে রাত দিন এক করে এসব মানুষদের সেবা করছেন, তাতে বহু মানুষ প্রাণে বাঁচছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি না থাকলে এরা কেউ বাঁচত না। এদের তো হাসপাতালে যাওয়ারই সামর্থ্য নেই, বিনা চিকিৎসায় এরা পিল করে মারা যেত। দেখুন, আমি এখানে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আন্তরিক রোগীদের প্রপার ট্রিটমেন্ট, স্যালাইন এসব কিছুই ব্যবস্থা নেই। নিজের হাতে তৈরি এই ওআরএস আর আপনাদের দিয়ে আনা কয়েকটা ট্যাবলেট দিয়ে কাজ চালাতে হচ্ছে। কোনোভাবে যদি এদের হাসপাতালে নিয়ে যাওয়া যেত তাহলে। এই জঙ্গলের পথ দিয়ে হাসপাতালে যেতে যেতেই এরা মারা যেত। আপনি যা করছেন এই অনেক। আচ্ছা, আমরা তো আপনাকে ডাক্তার বলেই জানি, কিন্তু আপনার নাম ঠিকানা, এই জঙ্গলে কি করে এলেন সেসব ব্যাপারে তো কিছুই বলেননি। রাত দিন শুধু এদের সেবা করছেন, আর অন্য সময় কি যেন একটা ভাবছেন। সত্যি সবসময় যেন একটা ঘোরের মধ্যেই আছেন, যেন ধ্যানমগ্ন ভোলানাথ। এই শোন, আজ থেকে একে আমরা ভোলে বাবা বলে ডাকবো। হ্যাঁ, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, ভোলে বাবাই ডাকবো। শোনো ভোলে বাবা, তুমি আমাদের অনেক উপকার করেছো। প্রতিদানে যদি আমরা তোমার উপকারে লাগতে পারি তবে বলো কিন্তু, কেমন? দেখেছো, তুমি অকারণে অশান্তি করছিলে, যার হয়ে তুমি এত কথা বললে,
সে নিজের মুখেই বলল যে তুমি ভুল বুঝেছো। তুমি কিছু সময় থেকেই সব বুঝে গেলে, আর আমরা এতকাল পাশাপাশি থেকেও কিছু বুঝলাম না। আমি সত্যি ভাবিনি যে গৌরীমা আমাকে এইভাবে অপদস্থ করবে। নিহাত মাধবী তোমাদের সকলের সামনে নিজে মুখে বলল যে আমি কোনো অত্যাচার করিনি, না হলে তো এতক্ষণে আমার এতদিনের সঞ্চয় করা মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যেত। যে মেয়ে সংসারে এরকম আগুন লাগাতে চায় সে মেয়েকে ঘর থেকে বার করে দেওয়াই ভালো। না না, একটা অসহায় মেয়েকে এত রাত্রে এইভাবেই বার করে দিতে পারি না। ওর হয়তো কোথাও ভুল ধারণা হয়েছে, সেটা তো সবার সামনে মিটে গেল। এখন এই রাত্রিরে রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়, আমি তো নিজেকেই ক্ষমা করতে পারবো না। দেখো দেখো কত বড় মন পুরোহিত মশাই। শোনো মেয়ে, এখানে থাকছো থাকো, এরপর আর কোনো ঝামেলা অশান্তি করো না কিন্তু। না না, ও আর কিছু করবে না। ও নিজের ভুল বুঝতে পেরেছে। এত রাত্রিরে তোমরা ঘুম থেকে উঠে এলে, কত কষ্ট হলো বলো তোমাদের। চলো আমি তোমাদের একটু সদর মধ্যে গিয়ে দিয়ে আসি, চলো। তুমি নারী জাতের কলঙ্ক মাধবী। মা দুর্গাও নারী ছিলেন, কিন্তু অসুর নিধন করতে তিনি পিছপা হননি। অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই সমান পাপের। তুমি তোমার এই স্বামীর অন্যায় অত্যাচার সহ্য করছো, এতে কিন্তু তুমিও পাপ করছো। এখন কেঁদে কি হবে মাধবী? চোখের জল ফেলে কোনো সমস্যার সমাধান হয় না। আমি যখন তোমার হয়ে বলতে গেলাম, তুমি আমার বিরুদ্ধে বললে। ভয় পেও না মাধবী, ভয়কে জয় করো, নাহলে ভয় আরো জাকিয়ে বসবে, বুঝেছো? এত কিছুর পরেও তুমি আমার বউকে বোঝাচ্ছ মা। তো আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম, তার প্রতিদান কি এটা? তুমি অস্বীকার করবে যে তুমি তোমার বউকে মারধর করো? না, এখন আর কেউ যখন নেই, অস্বীকার করি কি করে? আর তোমার যখন এতই জানার ইচ্ছা আমাদের বর্বের মধ্যে কি হয়, তাহলে শোনো, আমি ওকে প্রতিদিন মারি, প্রতি রাত্রে মারি। দেখবে কেমন করে মারি। তোমার সামনে মারবো, তুমি কিচ্ছু করতে পারবে না, হাজার চেঁচালেও কেউ আসবে না। দেখো কেমন করে মারবো। আজ তোকে এমন মারবো। এই লাগছে, কে আছো? কে আছো? বাঁচাও, এই লাগছে। পুরোহিত মশাইয়ের গলা না, নিশ্চয়ই মেয়েটা ঝামেলা করছে আবার। বউকে অত্যাচার করা, বউকে মারা, দেখো আমি কি করি এবার। তুমি এখনো আমাকে থামাবে? যে মানুষটা দিনের পর দিন অন্যায় করে চলেছে, তাকে উপযুক্ত শাস্তি দিতে দেবে না তুমি? দেখো 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 দেখো, তোমরাই দেখো কি ভয়ানক মেয়ে, আমাকে কি মারলো, তোমরাই বলো এবার। দেখেছো, আবার ভালো মানুষ যাচ্ছে আর তুমি আমাকে থামাচ্ছ কেন? ও তো যথার্থ ধর্মপন্থী কাজ করেছে। কোন বরকে যদি তার বউয়ের সামনে কেউ মারতে থাকে, বউ কি চুপ করে দাঁড়িয়ে থাকবে? তোমরাই বলো। তোমাকে কেন থামিয়েছিলাম জানো গৌরী? কারণ এবার ওকে আমি মারবো। আমি আপনাদেরকে মিথ্যে বলেছিলাম। এই লোকটা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছে, দিনের পর দিন আমাকে মেরেছে, আমার হাতে কালশিটে, আমার মুখে কালশিটে, সব সব এই লোকটার মারের ফল, সব। আজ যদি গৌরী আমার পাশে না দাঁড়াতো, কোনোদিন ওর অত্যাচারের কথা মুখ ফুটে বলতে পারতাম না, কোনোদিনও না। আপনারা এবারে বিচার করুন। এটা তোমাদের স্বামী স্ত্রীর ঘরোয়া ব্যাপার। স্বামী স্ত্রীর ব্যাপার? কি বলছেন কি আপনারা? একজন অন্যায় করে যাচ্ছে আর একজন দিনের পর দিন সেই অন্যায়টা সহ্য করছে। স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, সেটা তো এই পুরোহিত মশাই করেননি,
উল্টে দিন রাত বউকে মেরেছে। এসো মাধবী, ছাড়ো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আর তোর একদিন কি আমার একদিন। দেখ দেখ তোর তোর তুই তোমরা কি করছো? তোমরা মারছো কেন? বাইরে চল, সমস্ত গ্রামের সামনে পেটাবো তো। আমি কিছু করি, আমার মারছো কেন? আমার ছেড়ে দাও। তোমাকে যে আমি কি বলবো, তুমি না থাকলে কোনোদিনই এই অত্যাচারের কথা আমি মুখ ফুটে বলতে পারতাম না। কেউ আমার কথা বিশ্বাসই করতো না। তুমি যে আমার জীবন বাঁচালে, তার বিনিময়ে তো আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। তবে একটা জিনিস আমি তোমাকে দিতে পারি, আমার বিশ্বাস সেটা তোমার কাজে লাগবে। দাঁড়াও। গ্রামের লোকের কাছে শুনেছি তুমি নাকি সকলের থেকে আকন্দ ফুল নিয়েছো। আমার কাছে এই একটাই আকন্দ ফুল ছিল। আমার মনে হয় এটা তোমার কাজে লাগবে। আমার তো আর একটা আকন্দেরই দরকার ছিল, 107টা পেয়েছিলাম। এবার আমার 108 আকন্দ ফুলের মালা গাঁথা হয়ে যাবে। আমার এতদিনের চেষ্টা সফল হবে। আমি আমার ডাক্তারবাবুকে খুঁজে পাবো এবার। জয় বাবা।